মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের আগামী 21শে ডিসেম্বর যে স্কলারশিপের পরীক্ষাটা হতে চলেছে, তার জন্য তোমাদের বেস্ট উইশ ফর ইওর আপকামিং এক্সাম। তো আমি তো আগের ভিডিওগুলোতে তোমাদের জিআই সম্পর্কে বলেছি। আজকে তোমাদের হিস্ট্রি সিলেবাস থেকে, প্রথম সিলেবাস থেকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের ওপর কয়েকটা কোশ্চেন দেবো। তো সেগুলো আমি অ্যান্সার গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি। তো যাই হোক, চলো আমি সেই কোশ্চেন গুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তোমরা ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, স্কিপ না করে প্রত্যেকটা দেখে নেবে। আর যদি ইম্পর্টেন্ট কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই ভিডিও করে সেটা আমি উত্তর দেবো। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে আমরা জানি বাংলায় একটা যুদ্ধ হয়েছিল, সেটার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। কার মধ্যে হয়েছিল? ইংরেজ বাহিনীর সঙ্গে নবাব, বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলা। এটা তোমরা প্রত্যেকেই জানো যে মির্জাফর সেই যুদ্ধে নিষ্ক্রিয় ছিল, মানে মির্জাফর সেই যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। অনেকগুলো ব্যাপার আছে এখানে। ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার কারণ যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী এবং আরো অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পরাজিত হয়েছিল। তো 1757 খ্রিস্টাব্দে বাংলার পলাশীতে যুদ্ধটা হয়েছিল বলে এটার নাম পলাশীর যুদ্ধ। আমি জাস্ট শুধু তারিখটা বললাম, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়। তোমরা মাথায় রাখবে, যে কোনো যুদ্ধ যে জায়গায় হয় সেই জায়গা অনুসারে যুদ্ধটার নাম হয়, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে 1764 খ্রিস্টাব্দে বক্সার, বিহারের বক্সার প্রান্তরে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। কে রেখেছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। ব্রিটিশরা কলকাতায় দুর্গ তৈরি করছিল, সেই দুর্গ তৈরি করা থেকে ব্রিটিশদের সেই কলকাতা বলা হয়, কলকাতা উদ্ধার করে সেই জায়গার নাম দিয়েছিলেন নবাব আলীনগর। ব্রিটিশ কোম্পানির সঙ্গে ইংরেজদের একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেই সন্ধিটার নাম কিন্তু আলীনগরের সন্ধি। মনে রাখবা, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ কোম্পানির সঙ্গে বা ইংরেজদের সঙ্গে নবাবের। আলীনগরের সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে নবাবের। অন্ধকূপ হত্যায় কতজন লোক ছিল? 146 জন। অন্ধকূপ হত্যা ব্রিটিশদের পক্ষ থেকে কে প্রচারিত করেছিল? মনে রাখবা, হলওয়েল নামে একজন ব্রিটিশ কর্মকর্তা সেইটাকে অন্ধকূপ হত্যা বলে চালিয়েছিল, ঠিক আছে? যদিও এটা নিয়ে একটা রহস্য আছে। তো যাই হোক, পরের কোশ্চেনটা হচ্ছে বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর যে ছিল তিনি ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ। মনে রাখবে, প্রত্যেকটা যুদ্ধের সঙ্গে, সেই যুদ্ধের বা প্রত্যেকটা নীতির সঙ্গে তখন ইংরেজদের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? তো বক্সারের যুদ্ধের সময় রবার্ট ক্লাইভ, পলাশীর যুদ্ধের সময়ও রবার্ট ক্লাইভ। 1757 থেকে 1760, এই সালটা কেন উল্লেখযোগ্য? 1757 যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে চূড়ান্ত ভাবে পরাজিত হয়, এটা একটা মানে কি বলা হয়, মানে মির্জাফর তার বিশ্বাসঘাতকতা করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে বাধ্য করে এবং নবাব পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু নবাবের পরে মির্জাফরকে সিংহাসনে বসানো হয়, অর্থাৎ বাংলার নবাব পদ দেওয়া হয়। কিন্তু 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু বাংলার নবাব পদে বহাল ছিলেন মির্জাফর। ঠিক 1760 খ্রিস্টাব্দ পরে মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বসানো হয় বাংলার নবাব পদে, ঠিক আছে? তাহলে মির্জাফর 1757 থেকে 60, আবার
1760 থেকে 1763 পর্যন্ত থাকে হচ্ছে কে, মির্জাফরের জামাতা মীর কাসিম। আবার মীর কাসিম 1763 খ্রিস্টাব্দে তাকে বিতাড়িত করা হয়, তারও কয়েকটা কারণ আছে কেন, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। পরবর্তীতে কিন্তু আবার মির্জাফরকে বাংলার নবাব পদে বসানো হয়েছিল। যাই হোক, পলাশীর যুদ্ধের সময় কিন্তু রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের সেনাপতি, অর্থাৎ ইংরেজ গভর্নর। মীর কাসিমের কয়েকটা সিদ্ধান্ত ইংরেজদের কিন্তু পছন্দ ছিল না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানীকে সরিয়ে অর্থাৎ স্থানান্তরিত করে বিহারের মুঙ্গেরে নিয়ে যাওয়া, এটাকে ইংরেজরা ভালো চোখে দেখেনি। এবং আরো কয়েকটি কারণের জন্য কিন্তু মীর কাসিমকে সরানো হয় 1763 খ্রিস্টাব্দে। সেখানে আবার মির্জাফরকে ফিরিয়ে আনা হয়। আচ্ছা, 1763 খ্রিস্টাব্দে তাহলে আবার কে আসে? মির্জাফর। আচ্ছা, মীর কাসিমের সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়, ঠিক আছে। সেটা শুধু মীর কাসিমের একা না, মীর কাসিম একা বুঝে গেছিল যে ইংরেজদের সঙ্গে লড়াই করতে হলে একা করা যাবে না। তাই মীর কাসিম কার কার সাহায্য নিয়েছিল? অযোধ্যার তৎকালীন শাসক সুজাউদ্দৌলা, দিল্লির সেই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এরা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যটাকে শুধুমাত্র নামমাত্র টিকিয়ে রেখেছিল, ধরে রেখেছিল। এবং তাহলে অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা, দিল্লির দ্বিতীয় শাহ আলম, আর বাংলার বিতাড়িত নবাব আমরা বলতে পারি, কারণ 63 খ্রিস্টাব্দে নবাবকে সরিয়ে দেওয়া হয়। মীর কাসিম নবাব হিসেবে ছিল, তাকে সরিয়ে দেওয়া হয় এবং এটাকে আমরা কিন্তু বিতাড়িত বাংলার নবাব বলতে পারি। তো বিতাড়িত বাংলার নবাব মীর কাসিম। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি, তারপরে আরো কয়েকটা ব্রিটিশ আগ্রাসন নীতি ছিল, তার মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে লর্ড ওয়েলেসলি। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নাম দুটো ভালো করে মনে রাখবা, অধীনতামূলক মিত্রতা নীতি, এগুলো হচ্ছে ভারতবর্ষের এক একটা রাজ্যকে গ্রাস করার বা ইংরেজদের নিজেদের আধিপত্য বিস্তার করার বা ইংরেজদের দখলে আনার, এগুলো কিন্তু এক একটা চরমতম উপায়, যেখানে ছলে বলে কৌশলে গোটা ভারত দখল করতে হবে, এটাই ছিল ইংরেজদের নীতি। তার মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির এবং সত্য বিলোপ নীতি যেটা ছিল লর্ড ডালহৌসির, খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম। এই শ্রীরঙ্গপত্তম নিয়ে 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তোমরা 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধের সালগুলো মনে রাখবে এবং কার সাথে কার যুদ্ধ হয়েছিল। আমি যদিও ডিটেলস এটা দিলাম না, তবুও তোমরা একটু বইটা দেখে নেবে। দুটো গুরুত্বপূর্ণ, 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি কার কার মধ্যে? দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি হয়েছিল দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে। আর 1846 খ্রিস্টাব্দে লাহোর চুক্তি হয়েছিল শিখদের সঙ্গে ইংরেজদের। তাহলে আজকে আমি মোটামুটি এই প্রায় 15 থেকে 20টা কোশ্চেন আমি একটা ভিডিওর মাধ্যমে, গল্পের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমরা যদি পারো এগুলো একটু সুন্দর করে খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে দেখবে, এর মধ্যে থেকে তোমাদের থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তবে জেনে রাখা ভালো, কারণ কোথা থেকে প্রশ্ন দিবে, কি প্রশ্ন দিবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। লাস্ট মিনিট টিপস, আমি এরপরে ইতিহাসের শেষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা অবশ্যই একটু দেখবে এবং লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। লাইক কমেন্ট করলে ভিডিও করতে একটা উৎসাহ বাড়ে। ওকে, চলো টাটা, আজকের মতন এটুকুই।